রংপুরের শহীদ পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা 3 বিভাগ থেকে উপদেষ্টা কেন নয় প্রশ্ন সার্জিস আলমের। পাঠ্য বইয়ে থাকবে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বপূর্ণ স্মৃতিগাথা। শহীদদের নামে উপজেলায় 220টির বেশি স্টেডিয়াম স্থাপনের পরিকল্পনা। আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু ফিরল বাবা মায়ের কোলে। বগুড়ার ঘটনায় তদন্তে গাফলতি থাকলে ব্যবস্থার আশ্বাস র্যাবের। আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার চালের বাজারে অস্থিরতা। সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। কম দামে বিক্রির দাবি মিল মালিকদের। এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আতঙ্ক সাইজুদ্দিন নানা অপকর্মের পরও ধরা ছোঁয়ার বাইরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপির। দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। রংপুরের শহীদ ও আহতদের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এই সময় সার্জিস বলেন, নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করার না গেলে 24-এর আকাঙ্ক্ষা অর্জিত হবে না। সেই সঙ্গে অযোগ্যদের উপদেষ্টা না করারও দাবি জানান তিনি। পরে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন আলম বলেন, আহতদের চিকিৎসা এবং আহত ও নিহতদের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার। আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক, যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। অনেক মানুষকে আমাদেরকে শুধু পুনর্বাসন, শারীরিকভাবে পুনর্বাসন নয়, একেবারে কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য আমাদের খুব কি বলবো আমি সুচিন্তিতভাবে নানান জায়গায় নানানভাবে তাদেরকে যেন আমরা কাজের ভিতরে নিয়ে আসতে পারি, সেই কাজটিও আমরা শুরু করেছি। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের নামে উপজেলা পর্যায়ে 220টির বেশি স্টেডিয়াম হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এই সময় তিনি জানান, পাঠ্য বইয়ে থাকবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বীরত্বপূর্ণ স্মৃতিগাথা। 55টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয় একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি। উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর পুনর্গঠন কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমাদের কাছে 9টা উপজেলা, 12টা জেলা আর বিভাগীয় কয়েকটা প্রস্তাবনা এসেছে। আমরা সেগুলো পর্যবেক্ষণের মাধ্যমে, যথাযথ পরীক্ষণের মাধ্যমে সেগুলো পুনর্গঠন করে দেবে। বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগিতে মেতে ওঠেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা জানালেন। এ সময় পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্রেক রয়েছে। তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেন হাসনাত। যারা বুদ্ধিজীবী বা শিক্ষা, যারা একাডেমিশিয়ান, আপনাদেরকে আমাদের যেই চিন্তাটাকে, এই চিন্তাটা যেন আমরা স্পেস করতে পারি, প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন, হিস্ট্রিতে অ্যাকুমুলেট করতে পারেন এবং এটাকে যেন একাডেমিক্যালি এন্ডোর্স করতে পারেন। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে? বাচ্চারা কি পারবে? নো, আপনারা তাদের মতামত দেন, তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায়, তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কিভাবে অ্যাকনোলেজ করা যায়, এই বিষয়গুলোকে একাডেমিক্যালি এন্ডোর্স করেন। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ।
শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। এ সময় প্রধান উপদেষ্টা বিদেশি অতিথিদের আহ্বান জানিয়ে বলেন, নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে হবে এখনই। আরও জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজিত সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে এ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, এক হয়ে কাজ করলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া সম্ভব। সম্মেলনে আগত অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, মাত্র 100 দিন আগে বাংলাদেশে একটি অনন্য রাজনৈতিক উত্থান হয়েছে। 16 বছর ধরে দেশ শাসনকারী ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে ছাত্রদের নেতৃত্বে হয়েছে সফল বিপ্লব। It's carried out after the revolution. This was a student-led revolution to bring down a fascist regime which ruled the country for the last 16 years. I welcome our international guest to a freshly emerged country, calling herself New Bangladesh, to highlight the distance it wants to establish from the old Bangladesh. এই সময় জুলাই আন্দোলনের সময় করা স্ট্রিট আর্টগুলো ঘুরে দেখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে ভিডিও বার্তায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান। It is a genocide committed by Israel on Palestinians which is most disturbing. The Israel genocide on Palestine is blatantly brutal and inhuman. It is totally unprecedented. সিজিএস এর নির্বাহী পরিচালক বলেন, এবছর এই আয়োজনে যথেষ্ট সহযোগিতা পেলেও বিগত বছরগুলোতে ছিল নানা প্রতিবন্ধকতা। The Bay of Bengal Conversation 2024 is shaping up to be leagues above our previous gatherings in terms of scope, significance, and the potential impact of the ideas will generate. আন্তর্জাতিক এই সম্মেলনে 80টিরও বেশি দেশ থেকে 200 জনের বেশি আলোচক, 300 জন প্রতিনিধি সহ 800 এর বেশি অংশগ্রহণকারী রয়েছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যেই আজিমপুরে শিশুকে অপহরণ করে অপরাধ চক্র। তবে শেষ রক্ষা হয়নি, মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়ে র্যাবের জালে। অভিযানের পর 8 মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেয়া হয় পরিবারের কাছে। এ সময় অপহরণকারী শাপলাকে গ্রেফতার করে। এদিকে বগুড়ার ঘটনায় তদন্তে গাফিলতি থাকলে ব্যবস্থার আশ্বাস দিয়েছে সংস্থাটি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। গেল বৃহস্পতিবারের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনে সড়কের সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন এক নারী, সাথে ছিলেন আরো কয়েকজন। এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, আজিমপুরে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে 8 মাসের একটি শিশুকে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা যায়, গেল 1 সপ্তাহ আগে পরিচয় গোপন করে বাসাটিতে সাবনেটে ওঠে এই চক্র। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই তদন্তে নামে র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। পরে রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। কারণ বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র মনিম ফেরদৌস। বহুল আলোচিত ঢাকার আজিমপুর বাসায় ডাকাতির পর আমাদের র্যাব 10-এর একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এই ভিকটিম 8 মাস বয়সী জাইফা, তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে। এদিকে সংবাদ সম্মেলনে আরেক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা দাবি করেন, বগুড়ায় মাকে হত্যার ঘটনায় র্যাবের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত আলামত আমরা তাকে উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম। এরপরেও তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। পঞ্চদশ সংশোধনী সংবিধান নষ্ট করে দিয়েছে, আর এই সংশোধনী বাতিল করলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার। আর সংবিধান সংশোধনের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের হাতে নেই, তা সংসদে বিল পাশের মাধ্যমে করতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।
সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। সকালে জাতীয় প্রেস ক্লাবে শনিবার ল রিপোর্টার্স ফোরাম আয়োজন করে সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তারা বলেন, সংবিধান সংশোধন করে মৌলিক মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, আর এই সংশোধন হতে হবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। এইভাবে অপোজ করছি, যদি এইভাবে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে পার্লামেন্ট গঠিত হয় তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিটিভনেসকে নষ্ট হয়ে যাবে। সেটা যদি আমরা রেখে দিই তাহলে আপনার আগে যেটা দেখতেন যে নিরাপত্তা আইন বা আইসিটি আইনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো বড় বড় আমলার বিরুদ্ধে কোনো বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো কিছু বললে, ছোট একটা কটূক্তি করলেও সেটার জন্য অনেক বছরের সাজা, মামলা টামলা ইত্যাদি। আমরা আনফর্চুনেটলি আমরা ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যতে কি সংবিধান হবে? এই মুহূর্তে আমরা এখনো দেখছি এই মামলাগুলো, মানহানির মামলাগুলো চলছে। আর অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান সংশোধন অন্তর্বর্তী সরকারের হাতে নেই। বলেন, সংশোধনে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হয় তবে তা কোনো সুফল বয়ে আনবে না। সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এছাড়া নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান নষ্ট করা হয়েছে। এই সংশোধনী বাতিল করলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না। সংবিধানে অনেকগুলো পরিবর্তন করতে হবে, কারণ সংবিধানটাকে নষ্ট করা হয়েছে। অনেকগুলো সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3কে পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি, এবং এগুলোকে সেই 7র মাধ্যমে পরিবর্তনযোগ্য নয় এরকম করা হয়েছে। সংবিধান সংশোধন করে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করার দাবি জানান। না হওয়া সত্ত্বেও নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার চালের বাজারে কমেনি অস্থিরতা। নেই সরকারের চাল আমদানির উপর শুল্ক ছাড়ের প্রভাবও, বরং চালের দাম কমার বদলে প্রকার ভেদে মিল গেটে বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। আমনের ভরা মৌসুমেও চালের দাম না কমাকে মিল মালিকদের কারসাজি বলছেন ভোক্তারা। তবে মিল মালিকদের দাবি, ধানের দাম অনুসারে কমই রয়েছে চালের দাম। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আমনের ভরা মৌসুমেও স্বস্তি ফেরেনি কুষ্টিয়ার চালের বাজারে। বিগত বছরগুলোতে ভরা মৌসুমে চালের দাম কমলেও এবছর তা একেবারেই ব্যতিক্রম। প্রকারভেদে কেজিতে চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। দাম নিয়ন্ত্রণে চাল আমদানির উপর সরকারের শুল্ক ছাড়ের 1 মাস পেরিয়ে গেলেও তারও কোনো প্রভাব পড়েনি বাজারে। কুষ্টিয়ার বাজারগুলোতে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 71 টাকা কেজি দরে, কাজললতা চাল বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকা কেজি, আর মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন, মিলগেট থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলেই বিক্রি করছেন বেশি দামে। আমদানিকৃত চাল বাজারে না আসলে কমবে না চালের দাম। সরকার যদি ভারত বা অন্য দেশ থেকে চাউল যদি এই মুহূর্তে আমদানি না করে, চাউলের দাম কোনো রকমই কমার সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। ধানের দাম বেশি হওয়ার কারণে মিলারই চালের দামটা, পুরাতন ধানের চালটা কমাচ্ছে না, যার ফলে মার্কেটেও কমছে না। এদিকে দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বেকায়দায় পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। সাধারণ মানুষ আমরা কিনতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই সরকারের কাছে দাবি এই সিন্ডিকেটটা ভাঙুক। নতুন ধান উঠছে, তা তো সম্ভব হয় না কোনার। এখন মনিটরিং করছে বাজার ঠিক আছে, ওনারা বাড়ায় গেলে পরে আবার সে একই রকম সিন্ডিকেট শুরু হয়ে যায়। তবে মিল মালিকদের দাবি, ধানের দাম অনুসারে কমই রয়েছে চালের দাম। ধানের দাম কমলেই আরও কমবে চালের দাম। আমরা এখন বেচতেছি ধরেন আপনার 68 টাকা কেজি 1 নম্বরটা, 2 নম্বরটা বেশি আমরা 64 টাকা কেজি। আমাদের যেটা
সিঁড়িভাগ আছে, সেটা আমরা 64 টাকা কেজি বিক্রি করতেছি। চালে মিলালাদের কাছে কোনো সিন্ডিকেট নেই, কোনো ব্যবসার কোনো মিলালার সাথে কোনো মিলালা যোগাযোগ করে চাল বিক্রিও করে না বা বাজার বাড়ান কমানো করে না। এটা দানের বাজার বাড়তি কমের সাথেই বাজার নিয়ন্ত্রণ থাকে। চালের বাজারের এমন অস্থিরতা নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কার্যকরী ভূমিকা পালনের তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মূর্তিমান আতঙ্ক সাইজুদ্দিন আহমেদ। শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে জমি ও মার্কেট দখল, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। আওয়ামী লীগের সময়ও লিয়াজু করে চালিয়েছেন অপরাধের সাম্রাজ্য। সাইজুদ্দিন ও তার বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বেশ কয়েকটি পরিবার। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর থানা এবং গাজীপুরের অস্থায়ী সেনা ক্যাম্পে জমা পড়েছে বেশ কয়েকটি অভিযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2004 সালে গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান স্বপন বক্সিকে হত্যা করে আলোচনায় আসেন সাইজুদ্দিন আহমেদ। পরে আওয়ামী লীগের সাথে আতাত করে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। 2022 সালে বিএনপির কালিয়াকৈর পৌর শাখার যুগ্ম সম্পাদক হন সাইজুদ্দিন। বিএনপি নেতাকর্মীরা নিপীড়নের শিকার হলেও আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে জমি ও ব্যবসা দখল সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যান। 5 আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। 6 আগস্ট চন্দ্রা সাহেবপাড়া এলাকায় তার নেতৃত্বে হামলা ও ব্যাপক ভাঙচুর হয়। ভুক্তভোগী জনির পরিবার 2 মাসেরও বেশি সময় বাড়ি ছাড়া। আমার বাসায় ভাঙচুর চালানো হয়। আমার বাসা থেকে টাকা পয়সা লুটপাট থেকে শুরু করে যাবতীয় স্বর্ণগণ্য যা আছে আমার বাসা থেকে লুটপাট করে আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে এরকম হুমকি প্রদান করে আমাকে। শফিপুর বাজারের আব্দুল কাদের সহ আরও 4 ব্যবসায়ী সাইজুদ্দিনের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ তুলেছেন। আনসার একাডেমির পাশে 32% জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়েছেন সাইজুদ্দিন, যার মূল্য প্রায় 4 কোটি টাকা। খালেক চৌধুরীকে হত্যার হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়। এই অবস্থায় তারা ওই যে মার্কেটটা সম্পূর্ণ বেআইনিভাবে এবং সন্ত্রাসী কায়দায় এই মার্কেটটা দখল করে নেয়। সাইজুদ্দিনের অপকর্মে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপি নেতা ডাক্তার মাজহারুল আলম। বিএনপি আকাশ পরিমাণ উচ্চতার একটা দল, এদের বিচ্ছিন্ন প্রতিবয় লোকের জন্য যদি কোনো বিএনপির এই সমস্ত দুর্নাম করতে চায়, আমাদের হাইকমান্ড সরাসরি সে সমস্ত ব্যাপারে অ্যাকশন নিতেছেন। এবং অভিযোগের বিষয়ে জানতে সাইজুদ্দিন আহমেদের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। টেলিফোনে বলেন কোর্টে গিয়ে খোঁজ নেন, স্পটে গিয়ে দেখেন। পরে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে বলেন তিনি। তারা বাড়ি ছাড়া করছেন, বনের জমি দখল করছেন, এরকম অভিযোগ আসছে। বনে যায় জিজ্ঞেস করেন, ফরেস্ট অফিসে জিজ্ঞেস করেন ভাই, ওরা আপনি আদালতে যে খবর নেন। আলিম ভাই আপনাদেরকে কালকে একটু খুঁজছিল, বুঝতে পারছেন? আমরা তো আপনাদের ট্রেস করতে পারতেছিলাম না। আপনার নিজের বক্তব্যটা বলেন। আমি তো বললামই, ওইখানে বক্তব্য শুনেন, আমার বক্তব্য আমি বলছি, আমার যেটা বক্তব্য ভাই। সাইজুদ্দিনের অপকর্ম বন্ধে দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। রাজশাহী মহানগর বিএনপিতে গত কয়েক বছর ধরেই নেতাদের মধ্যে অনৈক্য ও বিভাজন থাকলেও 5 আগস্টের পর তা আরও প্রকাশ্যে এসেছে। মহানগরে বিএনপির নেই নিয়মিত কমিটি। সম্প্রতি আহ্বায়ক কমিটির 2 পক্ষ পাল্টাপাল্টি থানা কমিটি দিয়েছে। এতে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নগর নেতাদের দ্বন্দ্ব মেটাতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতাকে। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। 2021 সালের বুলবুল মিলন কমিটি বিলুপ্ত করে এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদকে সদস্য সচিব করে মহানগর কমিটি ঘোষণা করে কেন্দ্র। এই কমিটি নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সফলতা পেলেও নগরের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে পারেনি বলে অভিযোগ দলীয় নেতাকর্মীদের। তবে আহ্বায়ক কমিটির নেতাদের দাবি, দলটির সিনিয়র নেতারা সহযোগিতা না করে উল্টো এই কমিটিকে ব্যর্থ করতে চালিয়েছেন নানা কৌশল। কিছু সিনিয়র নেতা তারা করছে তার ইমেজ হয়তো সংকটের জন্য। আমাদের কমিটিকে বিভিন্নভাবে আমাদের কেন্দ্রের কিছু লোক আছে তাদের সঙ্গে জড়িত, ওরা চেষ্টা যে কমিটিটা ডিফল্ট করুক, তার সেরা কমিটি ডিফল্ট করুক,
আমরা যেভাবে একটা কমিটি নিয়ে নিতে পারি। কমিটি ঘোষণার কয়েকদিন পর থেকেই আহ্বায়ক কমিটির 4 সদস্য আলাদা কর্মসূচি পালন করছেন। জাতীয় সংহতি ও বিপ্লব দিবসের কর্মসূচিতে মাঠে দেখা গেছে মিনু মিলনকে। তারা বলছেন কয়েকজন নেতার সংগঠন বিরোধী কাজের প্রতিবাদে তাদের অবস্থান। কেউ কিছু আছে উচ্ছিষ্ট, তারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছেন, তাদেরকে আমরা দলের নেতা বা কর্মী হিসেবে গণ্য করি না। এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবও বলে দিয়েছে ইতিমধ্যে দেশে 500 জনের মতো বহিষ্কার হয়ে গেছে, রাশিয়া থেকেও অনেকে বহিষ্কার হয়ে যাবে। দলিল অফিসেও যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সেখানে তাদেরকে বসিয়েছে, তাদেরকেই আবার যদি তারা 17 বছর যারা ভোগ করলো তাদেরকেই যদি আবার ভোগে আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের দলের লোকজন, তাহলে এই কমিটির সাথে তো সাধারণ কর্মী, আমরা তো সাধারণ কর্মী, তৃণমূল পর্যায়ের কর্মী, আমরা থাকতে পারি না। গত 3 বছরে দুই পক্ষের দ্বন্দ্ব না মেটাই সমঝোতায় এবার দায়িত্ব নিয়েছে কেন্দ্র। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালামকে দায়িত্ব দেয়া হয়েছে এ সমস্যার সমাধানের। ইতিমধ্যে এদের সাথে মিটিং করছি, ঢাকা ও মহানগর জেলা, এবং একসাথে যাতে কাজ করতে পারে সেটার জন্য, প্লাস যাতে সবাই মিলেমিশে মানে ইউনিট গুলো গঠন করতে পারে, তারপর সম্মেলনটা যাতে করতে পারি, এটার জন্য সবাই যৌথভাবে যাতে কাজ করে সেটার জন্য আমরা চেষ্টা করছি। আগামী 18 ও 19 নভেম্বর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজশাহী সফর ঘিরে দুপক্ষই নিয়েছে আলাদা প্রস্তুতি। তার আগেই বিদ্যমান দ্বন্দ্ব মেটাতে চান কেন্দ্রীয় এই নেতা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর 3য় জাতীয় কাউন্সিলে কথা বলছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায়, সাবলীল করা যায় এবং সাবলীল করা দরকারও, বিশেষ করে এসএমই খাতের বিনিয়োগ কিভাবে উৎপাদনে যে যাওয়ার পথে যে জটিলতা আছে সেই জটিলতাকে কিভাবে আরো কমিয়ে আনা যায়, জটিলতা মুক্ত করা যায়, সেগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। কোন একজন ব্যক্তি বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডায়, খুব সময় বিডাই বোধহয় নাম সংক্ষেপে, বিডায় বিনিয়োগ হিসেবে নিবন্ধিত হওয়ার পরে আমরা দেখেছি যে বিনিয়োগকারীকে বিদ্যুৎ, পরিবেশ, ফায়ার সার্টিফিকেট সংগ্রহ কমপক্ষে 12-13টা প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এটা একটা যে কোনো ইনভেস্টরের জন্য এটা একটা অনেক লম্বা একটা প্রসেস। সুতরাং কিভাবে এই প্রসেসটাকে কমিয়ে এনে ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম চালু করা যায়, টাইম লিমিটটা কমিয়ে এনে 4 থেকে 6 সপ্তাহ করা যায় কিনা, পুরো প্রক্রিয়াটা কিভাবে করা সম্ভব, যদি করা সম্ভব হয় সেটা আমাদের চিন্তা ভাবনা রয়েছে, এবং করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি যে দেশে বা বিদেশে বিনিয়োগকারীরা আরো অনেক বেশি উৎসাহিত হবে। প্রিয় ভাই বোনেরা, বিশ্বে বাংলাদেশের আরো নতুন পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা দেওয়া প্রয়োজন। আমরা আশ্বাস দিয়ে এতটুকু বলতে চাই এই মুহূর্তে যে জনগণের রায় বিএনপি যদি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পায়, বিদেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজারের সম্প্রসারণের লক্ষ্যে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও যেগুলো শতভাগ রপ্তানিযোগ্য পণ্য সেগুলোর উপরে আমাদের চিন্তা ভাবনা আছে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ কিভাবে দেওয়া যায়, সেই বিষয়টির একটি চিন্তা ভাবনা আমাদের আছে। সম্পূর্ণ 100% যেগুলো ব্যাক টু এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হবে সেগুলোর জন্য কিভাবে ব্যাক টু ব্যাক এলসি করা সম্ভব হয়, সুযোগটা দেওয়া যায়, সেটির চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা মনে করি যে শতভাগ রপ্তানিযোগ্য পণ্যের উপরে যদি ব্যাক টু ব্যাক এলসির সুযোগ হয় তাহলে অনেকেই পণ্য রপ্তানিতে উৎসাহিত হবেন। তবে কেউ যাতে আবার ব্যাক টু ব্যাক এলসির সুযোগের অপব্যবহার করতে না পারে, এটার জন্য আমাদেরকে কঠোর মনিটরিং সিস্টেম রাখতে হবে। এখানে হয়তো কিছু সমস্যা আছে, সেখানে আমাদেরকে মনিটরিং সিস্টেমটা কঠোর রাখতে হবে। এখানে সকলকেই এগিয়ে আসতে হবে এই দেশের এই স্বার্থের জন্য। প্রিয় উপস্থিত কাউন্সিলর বৃন্দ, রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসন, সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর 3য় জাতীয় কাউন্সিলে কথা বলছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা সরাসরি সেখানে ছিলাম। 3rd ন্যাশনাল নেচার ফেস্টিভ্যালে প্রধান অতিথির বক্তব্যে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
প্রথম উৎস হচ্ছে হর্ন। আপনি আজকে থেকে আপনার গাড়িতে উঠে আপনার ড্রাইভারকে বলবেন হর্ন না বাজাতে। সে আপনাকে কি উত্তর দিবে আমি বলি, বলবে ঢাকা শহরে হর্ন ছাড়া গাড়ি চালানো সম্ভব না। আপনি তাকে বলবেন যে মনে করেন আপনার গাড়ির হর্নটা নষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে কিন্তু এরকম হয়, রাস্তায় দেখা যায় হর্নটা বাজতেছে না, কানেকশন লুজ হয়ে যায়, তখন কি গাড়ি রাস্তায় আটকে থাকে না বাসায় আসে চালিয়ে? বাসায় তো আসে। তখন তাকে বলবেন যে আপনি যদি গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনাকে আর হর্ন বাজাতে হবে না। আজকে থেকে শুরু করেন, দেখবেন আপনি খুব স্বাচ্ছন্দ্যে বাসায় চলে গেছেন আর আপনার গাড়ি হঠাৎ হঠাৎ ব্রেক দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ তার গতি তার নিয়ন্ত্রণে থাকবে। তো হর্নটা বাংলাদেশের শব্দ দূষণে পৃথিবীতে 1 নাম্বার, একদম 1 নাম্বার। আমরা মধ্যমায়ের দেশে যাব আর এরকম একটা অসভ্য প্র্যাকটিস চালু রাখবো, এটা হতে পারে না। আপনাদেরকে সাথে নিয়ে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত আমরা ঢাকা শহরের 10টা রাস্তায় হর্ন বাজানোর বিরুদ্ধে সচেতনতা করব, কারণ হর্নটা মানুষের অভ্যাস হয়ে গেছে, এটা তার একটা ক্ষমতারও জায়গা। তারপরে আমরা আইন প্রয়োগের কাজ শুরু করব। আপনারা থাকবেন তো আমাদের সাথে? আমরা স্কুল কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমরা কিন্তু অলরেডি এয়ারপোর্ট রোডে কাজটা করেছি, সেখান থেকে আমরা কিছু অভিজ্ঞতা নিয়েছি। এইটা আমাদের মানে একত্রিত একটা সংকল্প হোক যে শহরগুলোকে আমরা হর্ন মুক্ত করব। আস্তে আস্তে, খুব বেশি আসতে লাগবে না, সাথে যদি একটু শাস্তিরও ব্যবস্থা করা যায়, দেখবেন হর্নের সাথে কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরানোরও একটা ব্যাপার আছে। যখন তখন হর্ন দিয়ে এরকম করে চলে যাওয়া যায়, তো বিশেষ করে আজকাল মোটর সাইকেলগুলো এটা শুরু করেছে, তখন দেখবেন গতি কমে আসলে সড়কেও একটা শৃঙ্খলা আসবে। বায়ু দূষণ রাতারাতি বন্ধ করা সম্ভব না, কিন্তু কাজ শুরু হবে। সহসাই আপনারা দেখতে পারবেন পানি ছিটানোর কাজ শুরু হচ্ছে, কিন্তু ঢাকাকে সবুজ করতে হবে, নির্মাণ জায়গাগুলোকে আমাদের ঢেকে রাখতে হবে। এই কাজগুলো সরকার অলরেডি শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে আমাদের জীবনের লাইফস্টাইলটা বদলাতে হবে। খালি কনজিউমারিজম এরকম যদি করি, একটার জায়গায় 7টা কাপড় কিনি, তাহলে কিন্তু হবে না। প্রকৃতি আপনাকে এত কাপড় দিতে পারবে না। আমরা যখন ছোট ছিলাম একটা ঈদে 2টা কাপড় পেতাম, আমরা যারা আমাদের মতন অবস্থায়, এবং সেই 2টা কাপড়ের একটা আবার কোরবানি ঈদে পড়তে হতো। এখনো দেখবেন অনেক আব্বা আম্মা বলে ফেলে কোরবানি ঈদে আবার কাপড় কি, ওই যে আগের প্র্যাকটিস। কিন্তু আমাদের ছেলে মেয়েরা কয়টা করে কাপড় পায়, কয়টা করে কাপড় পরে? থার্ড ন্যাশনাল ন্যাচার ফেস্টিভ্যালে প্রধান অতিথির বক্তব্যে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি তার বক্তব্য শুনছিলাম। চুয়াডাঙ্গায় 18 বছর বয়সী খালেদা আক্তার মুন্নির হত্যাকাণ্ডের ঘটনা নতুন মোড় নিয়েছে। তদন্তে উঠে আসে নৃশংস হত্যাকাণ্ডের রহস্য। পুলিশ জানায় প্রতিশোধ নিতেই সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয় মুন্নিকে। ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে হত্যাকাণ্ডের মূল আসামি মানিক আলী মুন্সি ও তার সহযোগী পারভেজ মহসিন স্বপনকে। সহকর্মী খায়রুজ্জামান সেতুর রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ভাঙবাড়িয়া গ্রামের খোয়াজালি শেখের মেয়ে খালেদা আক্তার মুন্নি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ছিলেন সরব। গেল 14ই নভেম্বর সকালে চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারী নীলমণিগঞ্জ এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার অর্ধগলিত বিবস্ত্র মরদেহ। মরদেহের ট্যাটুর মাধ্যমে শনাক্ত হয় পরিচয়। এরপরই ঘটনার রহস্য অনুসন্ধানে নামে পুলিশ। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার করা হয় জড়িত মানিক ও পারভেজকে। শনিবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার দিলেন হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। পুলিশ জানায় গেল 9ই নভেম্বর সন্ধ্যায় মানিক ও তার সহযোগী পারভেজ টাকার বিনিময়ে অনৈতিক কাজের জন্য মুন্নিকে ডেকে নেয় বোয়ালমারী শ্মশান এলাকায়। এ সময় তাকে পাশবিক নির্যাতন চালানোর পর শ্বাসরোধে হত্যা করে জঙ্গলে ফেলে দেয় মানিক। হাজরাহাটি বোয়ালমারী মাঠের ভিতরে পান বড়জের ভিতরে নিয়ে যায় এবং রাত্রিকালীন সময়ে ওনাকে গণধর্ষণ করে এবং তারপরে পান বড়জের ভিতরে একটা গর্তের ভিতরে, গভীর গর্তের ভিতরে এই মেয়েটার লাশ ফেলে চলে যায়। ওটা খুবই নির্জন জায়গা, যে আমাদের পুলিশ সদস্যদের সহ আমি ভিজিট করেছি। পুলিশ আরো জানায় জিজ্ঞাসাবাদে আসামি মানিক জানিয়েছে গেল 6ই নভেম্বর অনৈতিক সম্পর্ক গড়ার কথা বলে মানিককে বাড়িতে ডেকে নিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ ছিনিয়ে নেয়। এর প্রতিশোধ নিতেই তাকে খুন করা হয়।
দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তার করায় জনমনে প্রত্যাশা জাগালেও এমন হত্যাকাণ্ড বাড়াচ্ছে উদ্বেগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত বিএনপি কর্মী মোহাম্মদ সুজন সর্দার মারা গেছেন। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত সুজন সর্দার কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের মিজানুর রহমান সর্দারের ছেলে। এর আগে গেল বৃহস্পতিবার দুপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ফাসিয়াত লা বাজারে বিএনপির উদ্যোগে জিয়া মঞ্চের এক প্রস্তুতিমূলক সভায় যাওয়ার সময় খালেকের হাট নামক স্থানে বোমা হামলা আহত হন সুজন সহ 5 বিএনপি কর্মী আহত হন। পরে সুজন সর্দারকে সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি। নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে 25তম শাখার উদ্বোধন হয়েছে। শনিবার নোয়াখালী জেলা শহরে এই শাখার উদ্বোধন করেন ইবনে সিনা ট্রাস্ট এর চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুস জাহের। এ উপলক্ষে নোয়াখালীর নোয়া কনভেনশন হলে আয়োজিত একটি উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন অধ্যাপক ডক্টর AKM সদরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান কাজী হারুনুর রশিদ। উদ্বোধন উপলক্ষে আগামী ডিসেম্বর মাস জুড়ে কর্তৃপক্ষ সকল ধরনের চিকিৎসার জন্য 35% ডিসকাউন্ট ঘোষণা করে। জয়পুরহাটের 5 বিবিতে শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় কৃষকের মাঠে নতুন ধান কেটে পিঠা, পায়েস, পুলি সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার সংস্কৃতির অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান। স্কুলের অধ্যক্ষ আনিসুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা। ময়মনসিংহ টাউন হলে চলছে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত বইমেলা। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বইমেলায় পাঠক উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন পাঠক ও মেলায় অংশ নেয়া প্রকাশকরা? গতকাল থেকে ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে শুরু হয়েছে বইমেলা, অর্থাৎ বিভাগীয় বইমেলায় আমরা দেখেছি 65টি স্টল কিন্তু এবছর বসেছে। অর্থাৎ নতুন নতুন লেখকদের বই কিন্তু বিভিন্ন প্রকাশনাগুলো তারা তাদের স্টলে কিন্তু ঠাঁই দিয়েছেন এবং আমরা দেখেছি নতুন নতুন লেখকদের বই কিন্তু এবছর প্রকাশনাগুলো কিন্তু তারা এনেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে সাংবাদিক আপন অপর পৃষ্ঠা উল্টাবেন না, এই বইটি কিন্তু বাবুই প্রকাশনীতে পাওয়া যাচ্ছে এবং ব্যাপক সাড়া পেলেছে। এখানকার যে স্টল কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে গত 2 দিনে কিন্তু তারা এই বইটি ব্যাপক বিক্রি করেছেন। এছাড়াও নতুন নতুন লেখকদের আরও বই কিন্তু এসেছে এবং আমরা দেখেছি দুপুর থেকেই রাত পর্যন্ত কিন্তু বিভিন্ন অভিভাবক তাদের শিশু সন্তানদের নিয়ে কিন্তু বই মেলায় আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন এবং নতুন নতুন বই কিন্তু তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং এই মেলা থেকে কিন্তু আমরা দেখেছি বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু বিভিন্ন লেখকের বই কিন্তু দেখার পাশাপাশি তারা কিন্তু ক্রয় করছেন এবং অভিভাবকরাও কিন্তু তাদের সন্তানদেরকে এই বই মেলায় নিয়ে আসছেন। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই বই মেলা জমজমাট হয়ে উঠেছে এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তারা এই মেলাতে এসেছেন এবং যারা প্রকাশনীর কর্ণধার রয়েছেন, স্বত্বাধিকারী রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এবছর এই মেলাটিতে কিন্তু তারা প্রচুর বই বেচা বিক্রি করতে পারছেন এবং তাদের যে টার্গেট ছিল সেই টার্গেট অনুযায়ী তারা কিন্তু বই বিক্রি করতে পারছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, বাবুই প্রকাশনীর একজন রয়েছেন, আমরা জানতে চাই গতকাল থেকেই মেলাটি শুরু হয়েছে, বেচা বিক্রি কেমন হচ্ছে?
বেচা বিক্রি গতকাল আমাদের খুব ভালো হয়েছে। ময়মনসিংহ যে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ময়মনসিংহ যে বিভাগীয় বইমেলাটা হচ্ছে, এই বইমেলায় আমরা আসলে সাড়া পেয়েছি ভালো। কারণ বাবুইয়ের যে বইগুলো বেরিয়েছে গত বইমেলা, এবং এই বইমেলা উপলক্ষেই ময়মনসিংহ বইমেলা উপলক্ষে আমরা 2-3টি বই প্রকাশ করেছি। এর মধ্যে আমাদের মূলত বিক্রি হচ্ছে ভালো, প্রিন্স আশরাফের বই ভালো বিক্রি হচ্ছে এখানে। তার পাশাপাশি আমাদের নতুন একটি বই সংযোগ থেকে প্রকাশিত আপন অপুর একটি বই ভালো বিক্রি হচ্ছে। এছাড়াও ছোটদের উপযোগী বইগুলো আঞ্জি লিটনের বই, তারপরে প্রিন্স আশরাফের বই এবং তরুণ ইউসুফের বই, ফজলুল পলাশের বই, বেশ কিছু লেখকের বই ভালো বিক্রি হচ্ছে। গতকাল বেশ কয়েকজন লেখক আমরা ঢাকা থেকে বইমেলায় এসেছিল, তারা আসলে বইমেলাকে কেন্দ্র করে বইমেলাতে যেন জমে ওঠে সেই জন্য এসেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বইমেলায় যারা স্টলগুলো নিয়েছে মোটামুটি আশান্বিত। এবার আসলে পরিবেশটা অনেক ভালো গোছালো আমাদের মনে হচ্ছে। আশা করছি এই বইমেলায় আমরা ভালো সাড়া পাবো। আর যেহেতু আগামী 22 তারিখ থেকে পর্যন্ত বইমেলাটা আছে, আমরা করি যে এর মধ্যে বিক্রি সাড়া ফেলবে এবং ময়মনসিংহের লোকজন আশা করি বই কিনবে। তারা বলছিলেন যে আসলে বইমেলায় ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারাও কিন্তু রয়েছে। আমরা দেখেছি গতকাল থেকে যে বইমেলাটি শুরু হয়েছে সেটির উদ্বোধন করেছিলেন বিভাগীয় কমিশনার, এবং আগামী 22 নভেম্বর সেটি শেষ হবেন। এবং প্রকাশনাগুলো রয়েছেন যারা তারা বলছেন যে প্রচুর বেচা বিক্রির মাধ্যমেই তারা এবছর এই বইমেলা শেষ করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। রাজশাহীতে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন ক্যাডার কর্মকর্তার অংশগ্রহণে এ সম্মেলন হয়। এ সম্মেলনে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য 25টি ক্যাডারের বিভিন্ন ব্যাচের অন্তত 700 কর্মকর্তা অংশগ্রহণ করেন। গণপূর্ত ক্যাডারের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আব্দুল গফফারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টাল ক্যাডারের কর্মকর্তা জেনারেল কাজী আসাদুল ইসলাম সহ বিভাগের সকল জেলার আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়কগণ ও কেন্দ্রীয় সমন্বয়কগণ সম্মেলনে এতে উপস্থিত ছিলেন। এ সময় সরকারের উপসচিব ও তদূর্ধ্ব পদের জন্য কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগের দাবি জানান বক্তারা। দর্শক, এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রংপুরের শহীদ পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা 3 বিভাগ থেকে উপদেষ্টা কেন নয়, প্রশ্ন সার্জিস আলমের। পাঠ্য বইয়ে থাকবে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বপূর্ণ স্মৃতিগাথা, শহীদদের নামে উপজেলায় 220টির বেশি স্টেডিয়াম স্থাপনের পরিকল্পনা। আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু ফিরল বাবা মায়ের কোলে, বগুড়ার ঘটনায় তদন্তে গাফিলতি থাকলে ব্যবস্থার আশ্বাস র্যাবের। আমনের ভরা মৌসুমে ও কুষ্টিয়ার চালের বাজারে অস্থিরতা, সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা, কম দামে বিক্রির দাবি মিল মালিকদের। এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আতঙ্ক সাইজুদ্দিন, নানা অপকর্মের পরও ধরা ছোঁয়ার বাইরে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপির। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।